হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি লার্নিং ডট পার্থ। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিবে, যাতে ভিডিওগুলি তোমরা আপডেট পেয়ে যাও। আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে হিমবাহ সঞ্চয়জাত ভূমিরূপ, যার মধ্যে কী কী আছে? গ্রাবরেখা, ড্রামলিন, এই দুটি প্রধান সঞ্চয়জাত ভূমিরূপ। এছাড়া হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলি গঠিত হয়েছে তার মধ্যে প্রধান তিনটি দিয়েছি: এস্কার, বহির্বিধৌত সমভূমি, কেম ও কেম সোপান। এগুলো তোমরা নোটগুলো তোমরা পেয়ে যাবে, যেগুলো আমি দিয়েছি। তোমরা ওটা ভিডিও পজ করে তোমরা তুলে নিতে পারো নোটগুলো, যা তোমাদের কাজে লাগবে। তার সঙ্গে সঙ্গে ছবিগুলো দেওয়া আছে, তোমরা দেখবে, তাহলে তোমরা সেটা স্পষ্ট বুঝতে পারবে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলি প্রধানত দুটি ভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ দুটি পদ্ধতিতে সঞ্চিত হয়। এক হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপ, এবং দুই হচ্ছে পর্বতের পাদদেশে সঞ্চিত ভূমিরূপ। এই দুইভাবে ভূমিরূপ গঠিত হয়। এক, উচ্চ পার্বত্য অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপগুলি কি? তার মধ্যে প্রধান যেটা, সেটা হচ্ছে কি না, গ্রাবরেখা। এই গ্রাবরেখার অর্থ কি? ফরাসি শব্দ মোরেন, যার অর্থ মাটি বা প্রস্তর দ্বারা গঠিত তীর। আচ্ছা, গ্রাবরেখা কাকে বলে? উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত তীক্ষ্ণ শিলাখণ্ড হিমবাহের সঙ্গে বাহিত হয়ে নিম্নে প্রবাহিত হয়, এবং এই শিলা প্রস্তরকে গ্রাবরেখা বলা হয়। শ্রেণীবিভাগ দেখো, অবস্থান অনুসারে গ্রাবরেখাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রান্ত গ্রাবরেখা, অর্থাৎ যেটা হিমবাহের সামনে সঞ্চিত হয়, তাকে বলছে প্রান্ত গ্রাবরেখা। আর হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা, দুই, হিমবাহের উভয় পাশে সঞ্চিত হয়। তিন, ভূমি গ্রাবরেখা, হিমবাহের নিচে সঞ্চিত হয়। মধ্য গ্রাবরেখা, যেটি হিমবাহের মধ্যবর্তী স্থানে সঞ্চিত হয়। এটা হচ্ছে কি না, অবস্থান অনুসারে গ্রাবরেখার শ্রেণীবিভাগ। আকৃতি অনুসারে ও প্রকৃতি অনুসারে গ্রাবরেখা কয়েকটি ভাগ আছে। যেমন এক হচ্ছে বলয়ধর্মী গ্রাবরেখা, হিমবাহের প্রান্তে বলয় আকারে সঞ্চিত হয়। রোজেন গ্রাবরেখা, যে গ্রাবরেখাগুলি একে অপরের ওপর সঞ্চিত হয়ে তাকে বলছি রোজেন গ্রাবরেখা। আচ্ছা, উদাহরণ দেখো, এই গ্রাবরেখা তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচেন ও লাচুং অঞ্চলে নানা ধরনের গ্রাবরেখা লক্ষ্য করে। এবার দেখো ছবির মধ্যে, দেখো মূল গ্রাবরেখা কোনটা দেখতে পাচ্ছ? তোমার প্রধান হিমবাহ যেটা আছে, উপহিমবাহ, মধ্য গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা, যেগুলো পড়লাম গ্রাবরেখা ভাগ, পার্শ্ব গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা ইত্যাদি। ছবিটা তোমরা ছবির সঙ্গে সঙ্গে ওটা মিলিয়ে পড়বে। এবারে দু নম্বর হচ্ছে পর্বতের পাদদেশে সঞ্চয়জাত ভূমিরূপ। তার মধ্যে প্রধান হচ্ছে কি ড্রামলিন। এই ড্রামলিন অর্থ কি? ড্রামলিন শব্দের আক্ষরিক অর্থ হলো ঢিবি। আর সংজ্ঞা দেখো, পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত শিলাখণ্ড বোল্ডার ক্লে দ্বারা গঠিত দীর্ঘাকার উল্টানো নৌকার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয়, বা উল্টানো চামচের মতো লিখতে পারো, যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে আমরা বলছি ড্রামলিন। এই ড্রামলিনের বৈশিষ্ট্য কি? এক নম্বর, ড্রামলিন বহু অঞ্চলে বাস্কেট অফ এক টপোগ্রাফি নামে পরিচিত, ডিম্বর্তি ঝুড়ি যাকে বলে। দুই, ড্রামলিনের উচ্চতা 5 থেকে 50 মিটার এবং প্রস্থ 500 মিটার হয়। তিন, এর দৈর্ঘ্য 1 থেকে 2 মিটার পর্যন্ত হয়। উদাহরণ না, উত্তর আমেরিকার উইসকনসিন রাজ্যের একত্রে 10,000 ড্রামলিন অবস্থান করে। ছবিটা দেখলে বুঝতে পারবে ড্রামলিনের।
দেখো মনে হচ্ছে কি না উল্টানো ঝুড়ির মতো বা ঢিবির মতো লাগছে না? ওই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে ওই ড্রামগুলো অবস্থান করেছে কেমন। তারপরে এবার দেখো হিমবাহ ও জলধারা এই দুইয়ের মিলিত কার্যে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয়, এই হিমবাহ সেইগুলো আজকে আলোচনা করব। হিমরেখার নিচে হিমবাহ গলে ছোট ছোট অস্থায়ী জলধারার সৃষ্টি হয়। এই সমস্ত জলধারা হিমবাহজাত পদার্থগুলিকে বহন করে দূরবর্তী স্থানে সঞ্চয় করে দিয়ে যে ভূমিরূপ গড়ে তোলে সেগুলি হলো নিম্নরূপ। দেখো কী আছে তার মধ্যে, এস্কার, বহির্বিধৌত সমভূমি, কেম ও কেম সোপান। আমরা এই প্রধান তিনটা দিয়েছি, তোমরা আরও দিতে পারো। এবার এস্কার কি? এস্কার দেখো সংজ্ঞায় দেখো, এস্কার হিমবাহ গলিত জল স্রোতে শিলাখণ্ড, নুড়ি, বালি, কর্দম পর্বতে পাদদেশে সঞ্চিত হয়ে আঁকাবাঁকা শৈলশিলার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলছি এস্কার। এই এস্কারের বৈশিষ্ট্য দেখো, এক, এদের উচ্চতা 5 থেকে 50 মিটার হয়। এগুলি লম্বা ও সরু ও খাড়া ঢালযুক্ত হয়। এস্কারের দৈর্ঘ্য কয়েক কিমি থেকে কয়েক শ কিমি হয়। উদাহরণ, ফিনল্যান্ডের পুনকাহারু একটি বিখ্যাত এস্কার। এখানে এস্কারের আমি একটা রিয়েল ছবি দিয়েছি, তোমরা বই থেকে এই এস্কারের স্কেচটা তোমরা তৈরি করে নেবে। বিধৌত সমভূমি সংজ্ঞা, পর্বতের পাদদেশে হিমবাহবাহিত নুড়ি, পাথর, কাদা, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে অনেক সময় বিশাল সমভূমি সৃষ্টি করে। এরূপ সমভূমিকে বহির্বিধৌত সমভূমি বলে। বৈশিষ্ট্য, এক, দেখো এই ধরনের সমভূমির কোনো গর্তে হিমবাহ গলা জল জমে হ্রদ সৃষ্টি হয়। 2, প্রান্ত গ্রাবরেখার বাইরে এই সমভূমি গড়ে ওঠে। উদাহরণ, উত্তর আমেরিকার কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই জাতীয় সমভূমি লক্ষ্য করা যায়। ছবি দেখো, বহির্বিধৌত সমভূমির ছবিটা। কেম ও কেম সোপান বা কেম মঞ্চ যাকে বলা হয়। সংজ্ঞা লক্ষ্য করো, হিমবাহ উপত্যকায় নদীবাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার পলিশঙ্কু সৃষ্টি করে তাকে কেম বলে। হিমবাহ উপত্যকার উভয় পাশে ধাপে ধাপে কেম গঠিত হলে তাকে কেম সোপান বলে। তাহলে এটাকে কেম বলে, আর কাকে কেম সোপান বলে দেখো দেওয়া আছে। বৈশিষ্ট্য, কেমের আকৃতি নদীসৃষ্ট বদ্বীপ অথবা পলিশঙ্কুর মতো হয়। বদ্বীপের মতো অথবা পলিশঙ্কুর মতো হয়। উপত্যকায় সঞ্চিত বরফগলা জল থেকে কেম গঠিত হয়। 3, উঁচু ঢিবির মতো উচ্চভূমি কেমগুলি 10 থেকে 12 মিটার পর্যন্ত উঁচু হয়। উদাহরণ, ব্রিটিশ দ্বীপপুঞ্জের গ্লাভেন উপত্যকায় কেম ও কেম সোপান দেখা যায়। ছবি দেখো, দেখলে বুঝতে পারবে কেম মঞ্চ কোনটা।